সব মানুষেরই মরার আগে নাকি একটা প্রবল ইচ্ছে থাকে, ইচ্ছে পূরণ করতে হয়। যারা জানে আর কিছুদিন পরে সে মারা যাবে, তারা তো সেই প্রবল ইচ্ছের কথা জানায়, তা তার আশেপাশের মানুষগুলো পূরণের চেষ্টাও করে। যারা আসামি, বিচারে যাদের মৃত্যুদণ্ড হয়, তাদেরও বিচারক তাদের শেষ ইচ্ছে রাখার চেষ্টা করে। কিন্তু যারা জানে না আর কিছুক্ষণ পরে সে চলে যাবে, তার চারপাশের মানুষগুলোও জানে না এই মানুষটি আর একটু পরে আর থাকবে না, তাহলে কি তার শেষ ইচ্ছে বলে কিছু থাকবে না? তারও শেষ ইচ্ছে থাকে, আর তার শেষ ইচ্ছে পূরণ না হলে সে শান্তিতে মরতেও পারে না। ইচ্ছে পূরণের আশায় সে বারবার ফিরে আসে, আকুতি জানায়। কিন্তু মৃত্যু হলো একটা দেয়াল, দেয়ালের ওপার থেকে কি সেই আকুতি এপারে এসে পৌঁছয়, সেটাই দেখবো আমরা কুন্তির গল্পে। চলুন তবে দেখা যাক। আমার বউটারে বাঁচান ডাক্তার, ও ডাক্তার, আমার বউটারে বাঁচান। তুমি এত অস্থির হয়ে না তো, তোমারে অস্থির দেখলে আমারও অস্থির লাগে। মনের জোর কই মাসায়। তুই চুপ থাকবো, আমারে ভালো বুঝবার দে। ডাক্তার, ও ডাক্তার। আরে আরে কোথায় যান? এভাবে তো ভেতরে যাওয়ার নিয়ম নেই। কি হয়েছে রোগীর? সর্বনাশ, এ তো দেখি মারাত্মক ব্লিডিং। এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। তাইলে তাই করে না পামনি, আমার বউটারে বাঁচান। এই, কে আছো? তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, সরাসরি ওটিতে নাও। ইস, কি রক্ত বের হচ্ছে। আপনার স্ত্রী কয় মাস চলে? জি 7 মাস। কি কষ্ট মেয়েটার। এই, তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও, আমি রাকিব স্যারকে খবর দিচ্ছি। এই যে, আপনি কোথায় যাচ্ছেন? আপনার ভেতরে যাওয়া যাবে না, এইখানে বসেন আর আপনার ভগবানকে স্মরণ করুন। যাওয়া যাবে না? আমি তাইলে এখানেই বসি। রাম 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 রাম, আমার বউটারে বাঁচাই দিও গো ভগবান। অমল আর কুন্তির বিয়ে হয়েছে বছর খানেক হলো। অমল সাভারের এক ইট ভাটায় কাজ করে। একসময় কুন্তিও সেই ইট ভাটায় কাজ করত। সেখানেই আলাপ, পরিচয়, তারপর প্রেম, পরিণয়, বিয়ে। তাদের 3 কুলে কেউ নেই। বিয়ের মাস 5 পরেই কুন্তি কাজ ছেড়ে দেয়। তাদের ঘরে নতুন মানুষ আসছে। এই সময় হাড় ভাঙা পরিশ্রম করতে নেই। অমলের একার রোজগারের সংসারে বিলাস নেই, কিন্তু তাদের সংসারে সুখের অভাব নেই। ভালোই চলছিল। আজ হঠাৎ বিকেলে তাদের বারোয়ারি বাথরুমে পা পিছলে পড়ে যায় কুন্তি। সাথে সাথে প্রতিবেশীরা অমলকে খবর দেয়। অমল সেই সময় একটা জরুরি দরকারে আবার চন্দ্রা গিয়েছিল। খবর পেয়ে সাথে সাথে রওনা দিয়েছে বটে, কিন্তু রাস্তায় এত জ্যাম, শেষে হেঁটে আসতে আসতে রাত 8টা বেজে যায়। পাড়ার লোকেরা বলল এই সময় সরকারি হাসপাতালে নিলে ডাক্তার পাবে না, সবাই তো চেম্বারে বসে এই সময়, বরং ক্লিনিকে নিলে তাড়াতাড়ি চিকিৎসা হবে। বড় কোনো ক্লিনিকে নেওয়ার সামর্থ্য অমলের নেই, তাই ছোটখাটো ক্লিনিকে এনেছে। ভগবান সহায় হলে এমনিতেই বেঁচে যাবে তার বউ বাচ্চা। এতক্ষণ এই কথাই মনে মনে জপতে জপতে এসেছে সে। কুন্তির হাতটা ধরেছিল সে, মনে সাহসও ছিল। কিন্তু এখন এই ওটির সামনে রাখা প্লাস্টিকের চেয়ারে বসে তার মনে হলো দেশে কত বড় বড় হাসপাতাল, সারা দুনিয়ায় কত বড় বড় হাসপাতাল, তাতে কত কত রুগী। এত বড় বড় জায়গায় ভগবান সহায় হতে গিয়ে যদি তিনি কুন্তির কথা ভুলে যায়, কিংবা গুনতিতে ভুল হয়ে বাদ পড়ে যায়, তখন তার যে বউ ছাড়া আর কেউ নেই। স্যার, একজন এমার্জেন্সি রোগী আছে, প্রেগনেন্ট, 7 মাসের, প্রচন্ড ব্লিডিং হচ্ছে। আপনি একবার আসবেন স্যার? আজ আমি আর কোনো ওটি করতে পারবো না মিনু। তোমাদের সুলতানা আপা বর বাচ্চা নিয়ে সিঙ্গাপুরে ট্যুর দিয়ে বেড়াবেন বলে আমার ঘরে বাড়তি ডিউটি আমি আর নিতে পারছি না। স্যার, কেসটা ইমার্জেন্সি স্যার, 7 মাসে প্রেগনেন্ট, প্রচন্ড ব্লিডিং হচ্ছে স্যার। আরে বাবা, সকাল থেকে 6টা ওটি করছি, আর সম্ভব না। রাত 9:30 বাজে স্যার, আপনি ছাড়া আর কেউ নেই, তাই তো? আমি পারবো না, বাসায় তোমাদের ভাবি ওয়েট করছে। আজ আর না, তুমি বরং ডক্টর জামিলকে বলো, যাও। জামিল স্যার নেই, আজ ওনার এক বিশেষ দাওয়াত আছে বলে আগেই বেরিয়ে গেছে। রোগীর কন্ডিশন কেমন? ভালো না স্যার, প্রচুর ব্লিডিং হচ্ছে। দেরি হলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না স্যার। মায়ের অবস্থাও ক্রিটিক্যাল। সাথে আছে কেউ? হাজবেন্ড আছে স্যার। ওনাকে কাউন্টারে পাঠাও, টাকা জমা দিতে বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ওকে স্যার। ডক্টর রাকিব, বয়স খুব বেশি নয়, 33 বা 34 হবে।
রাজশাহী মেডিকেলের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পাশ করে বেরিয়েছে বছর 5 হলো। মামা চাচার জোর নেই বলে ঢাকার নামি দামি কোনো হসপিটালে প্র্যাকটিসের সুযোগ হয়নি। তবে লোকে বলে না, কোয়ালিটি থাকলে তাকে কখনো আটকানো যায় না। এত অল্প সময় সার্জন হিসেবে তার নাম বাতাসে বাতাসে সাভার থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে। কয়েক জায়গা থেকে তাকে অনুরোধও করেছে তাদের ওখানে জয়েন করার জন্য। রাকিব জানে এই দিনটা আসতেই হবে। মূল মন্ত্র একটাই, ডেডিকেশন আর ধৈর্য। এই দুটোর কম্বিনেশনে রাকিবের আজ এই অবস্থান। কি না করেছে সেই নিজেকে এই অবস্থানে দেখতে, এর থেকে আরো উপরে দেখতে। সবাই যখন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত, তখন সে দিন রাত সমান করে শুধু খেটেছে। 1 বছর হলো বিয়ে করেছে, কিন্তু বউকে নিয়ে হানিমুন পর্যন্ত যায়নি। ঝড় বৃষ্টি জ্বর মাথায় নিয়ে এসে তার কাজ করেছে। এখন একটু একটু করে তার ফল পাচ্ছে সে। সামনে আরো সুদিন আসছে তার। ডক্টর রাকিব দ্রুত ফ্রেশ হয়ে ওয়াশরুমের লুকিং গ্লাসে তাকায়, মনোযোগ দিয়ে নিজের চোখ দেখে। আসলে তার চোখ দুটো অনেক কনফিডেন্ট, খানিকটা অহংকারী। কি হলে দোষ কি? তার ব্যক্তিত্ব, প্রফেশন, ডেডিকেশন, সফলতা দেখে মানুষ ঈর্ষা করে। অহন তো এখান থেকে জন্মায়, তাই না? Oh no! আর একটু আগে আনতে পারলো না। স্যার, দুজনের অবস্থাই তো ক্রিটিক্যাল। আমরা কি দুজনকেই? বোকামি হবে সেটা। যে কোনো একজনকে বেছে নিতে হবে। আর হ্যাঁ, রক্তের ব্যবস্থা করো ইমিডিয়েটলি। শিপ্রা, আপনি পেশেন্টের হাজবেন্ডকে খবর দিন। জামিল, আপনি এক্ষুনি রক্তের ব্যবস্থা করুন। জি আপা। স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? এবার মনে হয় হেরে যাচ্ছি সিস্টার। আমি এখানে আছি স্যার, আপনি চোখে মুখে একটু পানি দিয়ে আসুন। সারাদিন অনেক ধকল গেছে বলে হয়তো খারাপ লাগছে স্যার। হ্যাঁ, তাই ভালো। ইন দ্য মিন টাইম পেশেন্টের রিলেটিভদের অপিনিয়নটা এলে আমাকে নক করবেন। দ্রুত ডিসিশন নিতে হবে। ওকে স্যার। পেশেন্টের হাজবেন্ড কে? যে আপা আমি। অনেক দেরি করে ফেলেছেন আপনি, আর একটু আগে আনতে পারলেন না? অবস্থা তো শোচনীয়। কাকে রেখে কাকে বাঁচাই আমি? আমার কুন্তি বাঁচবো না আপা। আরে রাখেন তো কান্নাকাটি, তাড়াতাড়ি বলেন, বউরে বাঁচাইতে চান নাকি বাচ্চারে? দুজনরে পাবো না আমি? আবার বেশি কথা কয়। দুজনরেই চান, এটা আগে মাথায় ছিল না? রোগীরে আধা মরা কইরা আনছেন, আবার দুইজনরেই চাই। এটা হাসপাতাল, খোদার আরশ না। ডাক্তারের এত ক্ষমতা নাই। আমার বউডারে বাঁচান গো আপা, আমার বউডারে বাঁচান। আমার বউডারে দেন আমারে, আমি ওরে সারা বাঁচতে পারবো না করে আপা। আমার বউডারে। আচ্ছা বুঝছি, বসেন এখানে, আল্লাহর নাম নেন। তিনি নাখোশ হইলে ডাক্তারের সাধ্য নাই বাঁচাবে। ওয়াশরুমে ডাক্তার রাকিব ঢুকেই ভাবলেন, কি হয়েছে তার আজকে? এই প্রথম তার খুব নার্ভাস লাগছে কোনো অপারেশন করতে। এমন তো না যে আগে কখনো এমন ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয়নি ওটিতে। হয়েছে, এমন পরিস্থিতিও তৈরি হয়েছে, এমন সিদ্ধান্তও নিয়েছে, কিন্তু আজ তার মনটা কেমন খুঁতখুত করছে। খুব খারাপ কিছু কি তার সামনে আছে, যা তার তিল তিল করে গড়ে ওঠা ক্যারিয়ারের জন্য খুব বড় ক্ষতিকর? কি সব ভাবছে সে? মন থেকে সংশয় দূরে ঠেলে মুখে পানির ঝাপটা দিতে লাগলো সে, যেন পানির ঝাপটাতেই যাবতীয় সংশয় ধুয়ে যাক। এমন সময় ওয়াশরুমের দরজায় টোকা পড়ল। বাচ্চাটাকে বাঁচানো গেল না। একটা ফুটফুটে মেয়ে হয়েছিল, কিন্তু কুন্তি ভালো আছে, আইসিইউতে রাখা আছে। কিন্তু এ তো মানুষের ইচ্ছে। অমলের ইচ্ছে ছিল ওর বউ কুন্তি বাঁচুক। ডাক্তার নার্স সবাই মিলে চেষ্টা করে কুন্তিকে ফিরেও এনেছে, কিন্তু প্রকৃতির নিয়ম বলে তো একটা কথা আছে, সেখানে মানুষের কোনো হাত থাকে না। আচ্ছা, কুন্তির কি কোনো চাওয়া ছিল? স্যার, স্যার তাড়াতাড়ি আসুন, পেশেন্টের পালসটা দ্রুত ফল করছে। হোয়াট? একটু আগেই তো চেক করলাম, সব ওকে ছিল। ও গড, অক্সিজেন মাস্কটা সরাও তাড়াতাড়ি। শক রেডি? ইয়েস স্যার। অলরাইট, গো। Again, ready? ইয়েস স্যার। Go! আমার মেয়েটা বাঁচতে থাকবে, আমি না। আমার মেয়ে চলে যায় কুন্তি, কিন্তু যাবার আগেও শেষ ইচ্ছে জানিয়ে যায়। শেষ ইচ্ছে। কুন্তির এমন আকস্মিক আচরণে
হতচকিত হয়ে যায় সবাই। সবাই দেখছিল মরেই যাচ্ছে মেয়েটা, বাঁচানোর প্রাণপণ চেষ্টা চলছে। এক মুহূর্তের জন্য প্রাণটা মৃত্যুর দরজা থেকে ফিরেও ছিল, শুধু তার শেষ ইচ্ছে জানাতে। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে। ডক্টর রাকিবের আর কিছু করার নেই তখন। ভুল হয়ে গেছে, খুব বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কে জানতো এই একটা সিদ্ধান্ত ডক্টর রাকিবের বাকি জীবনটার গতিপথ পুরো পাল্টে দেবে। এই ঘটনা ঠিক মাসখানেক পর। এর মধ্যে ডক্টর রাকিব ঠিকানা বদলেছেন। তিনি আর সাভারের কোনো ছোটখাটো ক্লিনিকের সার্জন নয়, ঢাকার অন্যতম নামী এক হাসপাতালের সার্জন তিনি। সেদিনে ডক্টর রাকিবের একটা সিরিয়াস অপারেশন ছিল। একটু সময় নষ্ট করা যাবে না। একটু এদিক সেদিক হলেই যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অপারেশন শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎ রাকিব দেখেন ওটিতে ঝোলানো পর্দার আড়ালে কেউ একজন উঁকি দিচ্ছে। এমনটা হবার কথা নয় তো। নিশ্চয়ই তিনি ভুল দেখেছেন। একটু পরে আবারও আগের থেকে খানিকটা স্পষ্ট। এবার তার মনের উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। এটা কি করে সম্ভব? নো। কে কে ওখানে? কি হলো রাকিব, আপনি এমন করছেন কেন? কোথায় কি? প্লিজ কনসেন্ট্রেট। না 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 স্যার, আমি শিওর ওখানে কেউ আছে। কে ওখানে? প্লিজ সামনে আসুন। নার্স প্লিজ দেখুন পর্দার আড়ালে কে আছে, তাকে ডেকে আনুন প্লিজ। হোয়াট রাবিশ! আপনি এমন সিরিয়াস মোমেন্টে এসব কি করছেন ডাক্তার রাকিব? আপনি আমাদের সময় নষ্ট করছেন। প্লিজ কাম ডাউন। স্যার বিলিভ মি স্যার, ওকে আমি দেখেছি। আরে কোথায় গেল? এখানেই তো ছিল। ডক্টর রাকিব, স্যার আমি আই সেড গেট আউট অফ হিয়ার। আমি আপনার সাথে পরে কথা বলবো, আপনি বেরিয়ে যান, আমাদের কাজ করতে দিন। সেদিন ডক্টর রাকিব ওটি থেকে বেরিয়ে সোজা বাসায় ফিরেছিল। সে নিজেও বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে। তার মতো ব্যক্তির কাছে এই আচরণ একেবারেই বেমানান। রাকিব নিজেও বুঝতে পারছিল এর পরিণাম ভয়াবহ হবে। তার তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ার বিশাল হুমকির মধ্যে পড়বে। তবে সে যা ভাবছে তার থেকে আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছিল তার জন্য, যা সে স্বপ্নেও ভাবেনি। দুপুরের দিকে ঘটনাটা ঘটেছিল। সন্ধে হতে না হতেই ব্যাপারটা চড়াও হয়ে গেল সারা শহর। কারণ যে পেশেন্টের অপারেশন চলছিল তাকে বাঁচানো যায়নি, আর এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী করেছে রাকিবকে, জবাব চেয়েছে। রাকিবের অসংলগ্ন আচরণের কারণে কি এটা হলো? কেন এত দায়িত্ববান একজন ডাক্তার হয়ে এই কাজ করলো রাকিব? এর কোনো জবাব নেই রাকিবের কাছে। আর তাই তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে হসপিটাল থেকে। আর কি বা বলার আছে তার? সে কি করে মানুষকে বোঝাবে যে যাকে পর্দার আড়ালে দেখেছে সে আর কেউ নয়, কুন্তী, যে মারা গেছে 1 মাস হলো। আর এখানেই শেষ নয়, আরো আরো নতুন অভিজ্ঞতা অপেক্ষা করে আছে তার জন্য। কে? আমি। দরজা খোলো। এত রাত হলো, কখন থেকে তোমায় ফোন করছি, সুইচড অফ ছিল। কোনো একটা খবর দেবে তো। কি হয়েছে রাকিব? প্রতিটা চ্যানেলে তোমাকে নিয়ে নিউজ। ওটিতে কেউ একজন তোমাকে ভিডিও করে ফেসবুকে আপ করেছে, আর এখন সেটা ভাইরাল হয়ে গেছে। কি হয়েছিল তোমার? তুমি তো এমন নও। মিতা, আমি না খুব ক্লান্ত, এখন আর এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আত্মীয় স্বজন সবাই ফোন করছে, জানতে চাইছে কি হয়েছে। আমি তো। তুমিও জাস্ট ফোনটা অফ করে রাখো প্লিজ। কি বলো? ফোনে কেউ না পেলে তো বাসায় এসে জানতে চাইবে। বাসায় এসে লাভ হবে না। কাল সকালের ফ্লাইটেই আমরা দিল্লি যাচ্ছি, ওখান থেকে সোজা কাশ্মীর। বেড়াতে যাচ্ছি আমরা নাকি পালাচ্ছি? দুটোই। এছাড়া আর কোনো উপায় নেই। একটু পরিস্থিতি শান্ত হলে আবার ফিরে আসবো। তুমি যা ভালো মনে করো। শোনো, রাতেই ব্যাগপত্র সব গুছিয়ে নাও। বেশ লম্বা ট্যুর কিন্তু। পরদিন সকালে তারা দিল্লি চলে গেল, সেখান থেকে কাশ্মীর। আগেই বলেছি রাকিব এতটাই ক্যারিয়ারিস্ট ছিল যে তাদের বিয়ের পর কোনো হানিমুন পর্যন্ত হয়নি। এই দুর্ঘটনা তাদের দুজনের দাম্পত্য জীবনে বেশ সুখের হাওয়াই বয়ে নিয়ে এলো। এক ছাদের নিচে বসবাস তো বছর পেরিয়ে গেল, কিন্তু মানসিকভাবে কোথায় যেন একটা দূরত্ব থেকেই গিয়েছিল। আর থাকবে নাই বা কেন?
রাকিবের কাজের বাইরে মিতার জন্য তার সময় বা কোথায় ছিল। এখন পরিস্থিতি পাল্টেছে। রাকিব নিজে থেকেই চেয়েছে কাজ থেকে দূরে থাকতে। বেশ ভালোই দিন কাটছে তাদের। বেশ কিছুদিন থাকবে বলে এখানে এসে প্রথমে হোটেলে উঠলেও পরে একটা ছিমছাম ছোট বাসা নিয়েছে তারা। রাকিবের তো ঘরে সারাদিন মন টেকে না, তাই সকালের দিকে সে একাই বেরিয়ে পড়ে। এদিক সেদিক ঘুরে বিকেলে ওরা দুজনেই একসাথে ঘুরতে বেরোয়। এর মাঝে একদিন খবরটা পেল ওরা। আগে থেকে অবশ্য খানিকটা আঁচ করা গেছে তাদের ঘরে নতুন অতিথি আসছে। এই খবরে যেন তাদের জীবনে ভাঁজে ভাঁজে জমে থাকা সব কালো মেঘ এক পলকে উধাও হয়ে গেল। তাহলে এখন থেকে তো খুব সাবধানে থাকতে হবে তোমার। নো প্রবলেম, আমি 24/7 তোমার সেবায় নিয়োজিত আছি। মোটেও না, অভ্যাস আছে নাকি তোমার? দুদিনেই হাঁপিয়ে উঠবে। তার থেকে তুমি যেমন নিজের মতো আছো তেমনই থাকো। আমি আমার একটা ব্যবস্থা করে ফেলেছি। ব্যবস্থা করে ফেলেছো মানে? একজন মেয়ে পেয়েছি, আমার সাথে 24 ঘন্টা থাকবে। কি করেছো এটা? এরা হিন্দিতে কথা বলে, তুমি তো এদের কথাই বুঝবে না। আরে না, মেয়েটা বাঙালি, খুব অভাবী। এত করে বলল, আমি ভাবলাম ভালোই হলো। তোমার এই জহির শাইখের কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। তাই তো বাঙালি পেলাম আর লুফে দিলাম। যা ভালো মনে করো করো। তুই এইভাবে তাকিয়ে থাকিস কেন রে? লোভ লাগে গো আপা, কিসের? সুখের। আপনার কত সুখ গো আফা, পরানটা পড়ে। নজর দিচ্ছিস নাকি? আমি কে গো আফা? আমার নজরে আপনাকে কিছুই যায় আসে না। গরিব মানুষের নজরের দাম নাই গো। আচ্ছা, এতদিন হয়ে গেল তোর বাড়ি কোথায় সেটাই জানা হয়নি। আর তোর নাম তো আর আলোর মা নয়, আসল নামটা কি? আমার দেশ তো বাংলাদেশ, আর নাম হারাই গেছে গো, বাতাসে মিশে গেছে। এই দুনিয়ায় আমার সবই হারাই গেছে, কিছুই রাখতে পারি নাই। ওই যে তোর সাহেব এসে গেল, যা তো দরজাটা খুলে দে। না গো আফা, আমারে দেখে হ্যাঁ ডরাইব। কেন, তুই কি ভূত নাকি? না না, ঠিকই বলেছিস। যত বড় ঘোমটা টেনে থাকিস, সাহেব তোকে ভূতই ভেবে বসবে। হইতেও তো পারি। কি যে সব বলিস না। কি ব্যাপার, এত দেরি হলো যে? বিজি ছিলে নাকি? না না, আলোর মায়ের সাথে কথা বলছিলাম। সময় তাহলে ভালোই কাটছে না? খুব ভালো কাটছে। আলোর মায়ের কথাবার্তা বেশ মজার। কেমন? ও কি বলে জানো, আমার চোখের সামনে সে ইচ্ছে করেই সব সময় থাকে, যাতে আমি সারাদিন ওকে দেখতে পারি। এতে করে আমার বেবি নাকি ওর মতো দেখতে হবে। কি অদ্ভুত, আমাদের বেবি ওর মতন দেখতে হবে কেন? রেগে গেলে নাকি? রাগ করো না, ওর মেয়েটা মরে গেছে তো তাই। ও সরি সরি। কি করে মরলো? আপনার চা। আমার বাচ্চা মরে নাই, ওরে মারে ফেলাইছে। কে কে মেরে ফেলেছে? এ কি, চলে গেল কেন? ওর গলার স্বরটা কেমন পরিচিত মনে হলো। আচ্ছা, বাড়ি কোথায় ওর? বাংলাদেশ। ঠিকই ধরেছেন, কুন্তি ফিরে এসেছে। রাকিবের পিছু ধাওয়া করতে করতে সেই সুদূর কাশ্মীর চলে এসেছে। ও কারো কোনো ক্ষতিও করে না, শুধু সারাদিন যতটা পারে মিতার সাথে আঠার মতো লেগে থাকে। এতটা যত্ন কোনো আত্মীয়ের কাছ থেকে মিতা পাবে এটা আশাও করেনি। শুধু ওর এই কাঙ্গালের মতো চেয়ে থাকাটায় মাঝে মাঝে খুব অস্বস্তি হয় মিতা। বুকটা কেঁপে ওঠে, মনে হয় ওর ভেতর পর্যন্ত দখল করে রেখেছে, ওর হাত থেকে নিস্তার নেই। सलाम साहब। सलाम। अरे साइक भाई, आजकल आपका कोई पता ही नहीं मिलता। एक बात पूछना था आपको। हाँ बोलो। अगर आप बुरा मान जाए तो? नहीं नहीं नहीं, बुरा क्यों मानूंगा, कहो तुम। मेम साहब का कुछ दिमाग का प्रॉब्लम है क्या? क्यों, ऐसा क्यों सोच रहे हो? मेम साहब अकेला में हमेशा बात करता रहता है, ऐसा लगता है जैसे कोई साथ में है उसके, लेकिन सच में वहां कोई नहीं था। क्या बकवास कर रहे हो?
अंधे हो गए हो क्या? 1 महीने से एक बंगाली लड़की यहाँ पे काम कर रहा है और तुमने उसको देखा तक नहीं? बंगाल लड़की? कौन? हमने तो यहाँ पे कोई बंगाल लड़की को आते जाते नहीं देखा। की सब बोले? मैंने देखा है उस लड़की को। क्या मेरा भी क्या दिमाग का प्रॉब्लम है? नहीं सर, लगता है कोई गलतफहमी हो गई। माफ कर दो सब। জহির সাইকের কথায় রাকিবের মাথার রক্ত উঠে যায়। কত বড় সাহস! সে বলে কিনা মিতার মাথায় প্রবলেম আছে। রেগেই বাসা থেকে বেরিয়ে যায় সে। কিন্তু সারাদিন তার মাথায় একটা কথায় ঘুরপাক খায়, জাহির সাহেব কেন মিতাকে নিয়ে মিথ্যা কথা বলবে? আলোর মাকে তো সে দেখেছে, মিতা যেমন দেখেছে, কিন্তু জহির সাহেব কেন দেখলো না? তবে কি সে আর মিতা ভুল দেখলো? এই কথা মনে হতে তার মনে পড়ে গেল হসপিটালের ওই দিনের কথা, যেদিন সে একজনকে দেখেছিল। সেদিনের দেখাও কি তবে ভুল ছিল? সবাই তাই বুঝে, কিন্তু রাকিব জানে সেদিনের দেখায় কোনো ভুল ছিল না। সেদিন সত্যি সত্যি সে কুন্তিকে দেখেছিল। সেদিনের সেই ঘটনার জন্য আজ সে সাসপেন্ড হয়ে এখানে এসে বসে আছে। এটাও কি তবে সেরকম কিছু দেখা? আর সেটাই বা কেন হবে? মিতা তবে আলোর মাকে কেন দেখছে? কুন্তি না হয় ওর হাতে মরেছে, তাই হয়তো নিজের মনের অজান্তেই একটা অপরাধবোধ কাজ করে ওর। আর সেই হিম শীতল গলায় কুন্তির কথা সাথে সাথে মনে পড়ে যায়। কেন আলোর মায়ের কণ্ঠ ওর এত চেনা চেনা মনে হয়েছিল? সর্বনাশ! তবে কি আলোর মাই কুন্তি? সে কুন্তিকে দেখছে, মিতাও দেখছে। তবে কি এবার কুন্তি মিতার কোনো ক্ষতি করতে চায়? এই কথা মনে হতেই রাকিব অস্থির হয়ে যায়। এক্ষুনি বাড়ি ফিরতে হবে। সে কিছুতেই মিতা আর তাদের সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না। কি ব্যাপার, এত তাড়াতাড়ি? কি করছিলে তুমি? তেমন কিছু না, বই পড়ছিলাম। ওই মেয়েটা আলোর মা কোথায়? একটু বেরিয়েছে। কেন বলো তো? জানো, আজ আলোর মা বলছিল আমাদের নাকি মেয়ে হবে। বেরিয়েছে মানে? কোথায় বেরিয়েছে ও? ওর বাড়ির ঠিকানা বলো আমাকে। বাড়ির ঠিকানা তো জানি না। আলোর মায়ের নাম কি? জানি না, জিজ্ঞেস করেছি, কখনো বলেনি। তুমি একটা মহিলার নাম জানো না, বাড়ির ঠিকানা জানো না, অথচ তাকে বাড়িতে রেখে দিলে। কি হয়েছে তোমার? তুমি এত রেগে যাচ্ছ কেন? আম সরি, তোমার সাথে আমার রাগারাগি করা ঠিক হচ্ছে না। মিতা, সম্ভবত আমরা খুব বিপদে পড়তে যাচ্ছি। কি বিপদ? কি হয়েছে তোমার? এরকম করছো কেন তুমি? মিতা, তুমি সবকিছু গুছিয়ে নাও, আমরা দেশে ফিরবো। দেশে ফিরবো? তোমার হসপিটালের ঝামেলা মিটেছে? ঝামেলা হসপিটালে হয়নি, ঝামেলা আমার সাথে হচ্ছে, আমাদের সাথে হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। আলোর মাকে শুধু আমরা দুজনেই দেখি, আর কেউ ওকে দেখতে পায় না। শাইখ ওকে দেখতে পায় না। কি বলছো এসব? শাইখের ধারণা তোমার মাথায় গন্ডগোল আছে, কারণ তুমি সারাদিন একা একা কথা বলো। সে আলোর মাকে কখনোই দেখেনি, এমনকি এই এলাকায় নাকি কোনো বাঙালি নেই। আশ্চর্য! আমার মনে হয় তুমি ওভার রিঅ্যাক্ট করছো। কোথাকার কোন শাইখ? কারণ এই ঘটনা আমার সাথে আগেও ঘটেছে। আমি ওকে দেখেছিলাম বলেই হসপিটালে এটা প্রমাণিত হয়েছে যে আমার মানসিক সমস্যা আছে। আমি এই কারণে সাসপেন্ডেড হয়ে আছি। কাকে দেখেছো? কুন্তি। তাহলে সব জানে ফেলাইছেন? ভালোই হলো, আমারে আর লোকায় সাফা চলা লাগবো না। কি চাও তুমি? কেন তুমি আমার ক্ষতি করতে আসছো বারবার? আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। ক্ষতি করনি? তোমার জন্য আমি সাসপেন্ডেড হয়ে আছি। আমার এত বছরের গড়া ক্যারিয়ার মুহূর্তে শেষ করে দিয়েছো। এখন এসেছো মিতার ক্ষতি করতে? আমার শুধু একটাই চাওয়া, আমার মেয়েটা বাঁচুক। আপনি আমার মেয়েরে মারছেন, এই দুনিয়া থেকে সরাই দিছেন। আমি আমার ইচ্ছা পূরণ না করিয়া যাব না। আমি আমার মেয়ের জীবন ফেরত চাই। আমার কিচ্ছু করার ছিল না। আমি যে কোনো একজনকে বাঁচাতে পারতাম, হয় তুমি, না হয় তোমার মেয়ে। তাহলে আমার মেয়েটারে বাঁচাইতেন। কিন্তু তোমার স্বামী চাইছিল তুমি বাঁচো। সেটাও কি বাঁচাইতে পারছেন? আমি চেষ্টা করেছি। পারেন নাই। আপনি তো আর ভগবান না, একজন মামুলি ডাক্তার। ভগবান চাই নাই আমি বাঁচি, কিন্তু আপনি ভগবানের ইচ্ছাটারেও দাম দিলেন না। আপনি মারলেন আমার মেয়েটারে, আর ভগবান মারলো আমারে।
এই দুনিয়ায় আমার আর কিছুই থাকলো না। কি চাও তুমি? আমাদের কাছে কি চাও? আমার মেয়েরে ফিরাই দেন। সেটা সম্ভব নয় কুন্তি। কিন্তু আমি যে আমার মেয়ের জীবন না নিয়ে ফিরে যাব না, আমি ফিরে যাব না। আর দেরি নয়, সেদিন রাতেই রাকিব আর মিতা দেশে ফিরে আসে। বুঝতে পারে এভাবে পালিয়ে বাঁচা যাবে না। ঢাকায় ফেরার পরেও কিছুদিন বেশ ভালোই চলে, যদিও রাকিব জানে কুন্তি ওদের পিছু এখনো ছাড়েনি। কিভাবে ছাড়বে তাও সে জানে না, শুধু জানে ফেস করতে হবে, গুটিয়ে গিয়ে এখান থেকে বেরোনো যাবে না। তাই সিদ্ধান্ত নিল হসপিটালে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা সামনাসামনি হবে। সে স্বীকার করে নেবে তার মানসিক চাপের কারণে হ্যালুসিনেশন হয়েছে। এতে হয়তো হারানো সুনাম আর ফেরত আসবে না, কিন্তু এভাবে থেমে তো আর থাকতে হবে না। কিন্তু একটা ব্যাপার কিছুতেই তার মাথায় আসছে না, কুন্তি তার মেয়েকে ফেরত চায়। তার মানে মেয়েকে ফেরত না পাওয়া পর্যন্ত সে যাবে না? তাহলে প্রায় 4 মাস হয়ে গেল, তার দেখা নাই কেন? রহস্যটা জানা গেল এর পরেই। সেদিন বিকেলে রাকিব মিতাকে নিয়ে বেরিয়েছিল। রাতে বাইরেই ডিনার সেরে গেটে ঢুকতেই দারোয়ান জানালো একজন সেই বিকেল থেকে বসে আছে ডাক্তার সাহেবের সাথে দেখা করবে বলে। লোকটার সাথে দেখা হতে চমকে যায় রাকিব। এই কয়েক মাসে বুড়িয়ে গেছে, খানিকটি এলোমেলো, কিন্তু চিনতে একটুও সমস্যা হয় না তার। ডাক্তার সাহেব, আমারে বাঁচান, যেমনে পারেন আমার মেয়েরে ফিরায় দেন, নাহলে কুন্তি আমার মেরে ফেলবে, আমার বউরেও মারবে। কুন্তি তোমাকে মারবে? আমি ওর মেয়েরে ফিরায় না দিলে ও আমারে মারবে। এসব কি হচ্ছে? একটা মরা মানুষ সবার জীবন দুর্বিষহ করে তুলছে। আমি মূর্খ মানুষ, আমার আপনি বলে দেন আমি কি করব? আমি এই কুন্তিরে চিনি না, এই কুন্তিরে আমি ভালোবাসছি, ও বুঝতেছে না। ওরে যেন না হারাই, তার জন্যই আমি আমাদের মেয়েরে চাই না বলছিলাম। আবার বিয়ে করেছো? একলা মানুষ, কুন্তি মরার পর ভয় পাইতাম, একলা ঘরে থাকতে পারতাম না, তাই পাড়ার লোকজন মিলে। ভয় পেতে কেন? প্রতি রাতে কুন্তিরে স্বপ্নে দেখতাম। তা সেটা তো ভালো, তাহলে ভয় পেতে কেন? মরা মানুষ প্রতি রাতে আমার সাথে কথা কয়, এটা ভয়ের বিষয় না? আগে এমনি ভয় পাইতাম, এখন সে আমার ভয় দেখায়, কয় ওর মেয়েরে কাইরা নিছি, তাই ও কোনোদিন আমার বাচ্চা কাচ্চা হইতে দিব না। আমার বউরে ভয় দেখাইয়া বাপের বাড়ি পাঠাই দিছে। তা আমি কি করতে পারি? আমারে খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, আমি পাগল হয়ে যাব, আমার কোনো উপায় কোন? শোনো, তুমি ওকে আর ভয় পেও না। কেমনে? মনকে শক্ত করে, ওকে ভালোবেসে, জীবিত কুন্তিকে যেভাবে ভালোবাসতে সেভাবে ভালোবেসে। রাকিবের ধারণা ছিল কুন্তি যেহেতু এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি, তাই ওকে ভয় না পেলেই আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর তার ধারণা ভুল হলো। ইতিমধ্যে মিতার ডেলিভারি ডেটও ঘনিয়ে আসছিল। 7 মাস সময় আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে জানা গেল কুন্তির কথাই ঠিক, যে সন্তান আসছে সে মেয়ে সন্তান। এরপর থেকে রাকিব এবং মিতা আবার নতুন করে ভয় পেতে শুরু করলো। তবে কি তাদের সন্তান কেউ কেড়ে নেবে বলে কুন্তি অপেক্ষা করে বসে আছে? এরপর থেকে শুরু হলো নতুন উৎপাত। রাকিব, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে? আরে রান্নাঘরে ভাবে ভেসে যাচ্ছে কিভাবে? আর তুমি এত রাতে রান্নাঘরেই বা কেন? আমি জানি না, ঘুমের মধ্যে মনে হচ্ছিল কে যেন আমাকে মা মা বলে ডাকছে। আমি ঘুমের মধ্যে দৌড়ে রান্নাঘরে আসি, মনে হচ্ছিল শব্দটা এখান থেকে আসছে, আর রান্নাঘরে এসে দেখে এই অবস্থা। শোবার আগে রান্নাঘরের কলটা ভালো করে বন্ধ করে দাওনি? দিয়েছি তো। হয়তো মনের ভুলে খুলে রেখে গিয়েছিলে, ভুলে গেছো। তুমি ঘরে যাও, আমি এসব পরিষ্কার করে আসছি। রাকিব, আমার মনের ভুল নয় রাকিব, সবকিছু ও করছে। নইলে সারা বিছানা এইভাবে ভেজে জবজবে হলো কিভাবে? এখানে তো কোনো কল নেই। পরদিন মিতার চেক আপে ডেট থাকে সন্ধ্যায়।
রাকিব হসপিটাল থেকে বাসায় এসে ওকে চেক আপের জন্য নিয়ে যায়। রাস্তায় গাড়িতে চলতে চলতে হঠাৎ করে রাকিব বুঝতে পারে ব্রেকটা আর কাজ করছে না। কিছুতেই গতি কমাতে পারছে না সে। কোনো ভয়াবহ দুর্ঘটনা না ঘটে যায়। মিতা, সিট বেল্টটা তাড়াতাড়ি বেঁধে নাও আর শক্ত হয়ে বসে থাকো। কেন, কি হয়েছে? যা বলছি তাড়াতাড়ি করো, আর একদম ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। কি হয়েছে বলবে তো। আর গাড়ি এত জোরে চালাচ্ছ কেন তুমি? গাড়ির ব্রেক কাজ করছে না মিতা। সে কি? তাহলে কি হবে এখন? তুমি ভয় পেও না, আমি দেখছি। এমনটা হবার তো কথা ছিল না। 2 দিন আগে গাড়ি সার্ভিসিং করানো হয়েছে, ব্রেক ঠিক ছিল। হঠাৎ করে কেন যে এমন হলো? এটা আবার কুন্তির কাজ নয় তো? রাকিব প্রাণপণে চেষ্টা করে গাড়িটাকে থামাতে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। একটু সামনে একটা সিগন্যাল, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে। গাড়ির গতি এই মুহূর্তে কমাতে না পারলে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হবেই হবে। মিতাকে সে বাঁচাতে পারবে তো? কিন্তু সে করবেটা কি? সে আবারও মিতাকে শক্ত হয়ে বসে থাকতে বলে, বারবার বলে ভয় পেও না, আর একটু, তারপরে হয়তো। কিন্তু হঠাৎ করেই গাড়িটার গতি কমে আসে, একদম শেষ মুহূর্তে। বেঁচে যায় ওরা। শুধু মানসিক চাপটা বাদ দিলে আর কোনো আঘাতই লাগেনি। কিন্তু মিতা প্রচন্ড ভয় পেয়ে যায়। এই স্ট্রেস সে কিছুতেই নিতে পারে না। মিতার ব্লাড প্রেশার একদম নেমে যায় এবং সে সেন্সলেস হয়ে যায়। রাকিব মিতাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। ভেতরে গিয়ে নিয়ে তারপরে তার জ্ঞান ফেরানো হয়। রাকিব বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পর ডাক্তার এসে বললেন মিতা কথা বলতে পারছে না ঠিক মতো, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ থেকে এই অবস্থা হয়েছে। এমন অবস্থার মধ্য দিয়ে বারবার মস্তিষ্কে রক্তক্ষরণও হতে পারে, তাই খুব সাবধানে থাকতে হবে। একটু পরেই নার্স এসে জানায় মিতা ওকে ডাকছে। রাকিব ভেতরে গিয়ে দেখে চোখ বন্ধ করে ও শুয়ে আছে, কিন্তু মিতার সারা মুখ থেকে ভয়ের রেশটা এখনো কাটেনি। রাকিব কপালে হাত রাখতেই মিতা চোখ মেরে তাকায়। আমি বুঝে গেছি, ও আমাকে আর আমার বেবিকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না, আমি হতে দেব না। কুন্তির মেয়ে মারা যাওয়ার পেছনে কেউ দায়ী নয়। কুন্তির মেয়ে মারা যাওয়ার পেছনে যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা আমি, তোমরা নও। ও মারলে আমাকে মারবে, তোমাদের নয়। আমরা এখান থেকে বের হতে পারবো না। একটা উপায় হয়তো আছে। কি সেটা? থাক, সেটা তোমার না শুনলেও চলবে। তুমি এখন একটু ঘুমাও, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। মিতা চোখ বন্ধ করে আছে। রাকিব ওর হাতটা ধরে বসে থাকে। রাকিবের মনে হচ্ছিল ঘুমের মধ্যেও মিতা ওর হাত শক্ত করে ধরে আছে, যেন কিছুতেই হারাতে দেবে না। অদ্ভুত এক ভালোবাসা টের পায় রাকিব। এত গভীরভাবে কোনোদিন সে ভালোবাসাকে অনুভব করেনি, কোনোদিন সে সুযোগও হয়নি। ছোটবেলা থেকেই একটা জিনিস তার মাথার মধ্যে ছিল, তাকে প্রচুর পড়াশোনা করতে হবে, টাকা কামাতে হবে, খ্যাতি বাড়াতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি বানাতে হবে। কখনো কেউ তাকে শেখায়নি ভালোবাসতে হবে, ভালোবাসা পেতে হবে। আজ ঠিক এই মুহূর্তে তার মনে হয় এতদিন সে যা কিছুর পেছনে ছুটেছে সব ভুল ছিল। টাকা কামানোর, নাম কেনার লালসা তার ভেতরের ভালোবাসার বোধগুলোকে ছাই চাপা দিয়ে রেখেছিল। কিন্তু টাকা, খ্যাতি কোনোটাই মানুষের মনে প্রশান্তি দেয় না, বরং বাড়ায় অহংবোধ। আজ ঠিক এই মুহূর্তে মিতার হাত ধরে রাকিবের মনে হচ্ছিল এই যে এত নির্ভরতা, আস্থা, বিশ্বাস যে এতদিন সে অনুভব করেনি, আজ করছে, সেখানেই প্রশান্তি। এই প্রশান্তির জন্য জীবনও বাজি রাখা যায়। রাকিব হাসপাতাল থেকে বেরিয়ে আসে। একজনই আছে যে তাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে, ডক্টর ফরহাদ, প্যারাসাইকোলজিস্ট। মেডিকেল কলেজে যাকে নিয়ে রাকিব সবচেয়ে বেশি হাসাহাসি করত। রাকিব মনে করত ডাক্তারি বিদ্যা আত্মস্থ করতে না পেরে ফরহাদ অতি জাগতিক বিষয়ের প্রতি এত বেশি আগ্রহী। ফলে রাকিব কখনো ফরহাদকে নিজের জন্য প্রয়োজনীয় বলেও মনে করত না। বছর 2 আগে ঢাকায় একটা কনফারেন্সে হুট করে ফরহাদের সাথে রাকিবের দেখা হয়। মেডিকেল কলেজ থেকে পাশ করে বের হওয়ার পর দীর্ঘদিন সে লন্ডনে ছিল।
দেশে এসে অল্পদিনে বেশ নাম করেছে। সেই কনফারেন্সেই ফরহাদ তার কার্ডটা তাকে দেয়। এতদিন যেটা রাকিবের ওয়ালেটের এক কোণে পড়েছিল, আজ তাকেই তার সবচেয়ে বেশি দরকার। আসবো? আমি তোর ভিজিটিং কার্ড দেখে বেশ অবাকই হয়েছি। সত্যি তুই তো? এখন বিশ্বাস হলো? দেখছি তো তুই, তবে কারণটা এখনো আন্দাজ করতে পারছি না। দেশের একজন নাম করা সার্জন আমার মতো ভূতের ডাক্তারের কাছে, ব্যাপারটা কি বলতো? বসতে বলবি তো? সরি সরি সরি, আসলে এতটাই অবাক হয়েছি যে বসতে বলতে ভুলে গেছি। বস, এবার বল। আই নিড ইউর হেল্প ম্যান, নইলে আমি আমার বউ আর বাচ্চাকে বাঁচাতে পারবো না। মানে বুঝলাম না, কি ব্যাপার খুলে বলতো। ও আমার বউ আর বাচ্চাকে মেরে ফেলবে। কে? ওর নাম কুন্তি। রাকিব শুরু থেকে সব খুলে বলে ফরহাদকে, একেবারে শুরু থেকে আজকের দিনটা পর্যন্ত। ফরহাদ মন দিয়ে শোনে সব, তারপর বলে, আমার কয়েকটা জিনিস লাগবে। কি রে? 1, আমি তোর বাসাটা ঘুরে দেখতে চাই। 2, বেঁচে থাকা অবস্থায় কুন্তি যেখানে থাকতো আমি সেখানে যেতে চাই। 3 নাম্বারটা হচ্ছে কুন্তির বরের সাথে আমি একটু কথা বলতে চাই। আর 4 নাম্বার, আমি কি তোর বউর সাথে একটু কথা বলতে পারি? ডাক্তার বলেছে ওকে কোনো স্ট্রেস না দিতে, প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছে ও। তুই যদি কোনো ধরনের মানসিক চাপ না দিয়ে ওর সাথে কথা বলিস তাহলে। আরে বাবা, আমি প্যারা, তবে সাইকোলজিস্ট তো। এমন কিছুই তোর বউকে জিজ্ঞেস করবো না যাতে তোর বউয়ের ক্ষতি হয়। আচ্ছা ঠিক আছে। এরপর কয়েকদিন বেশ দৌড়ঝাঁপ করে কাটে রাকিবের। মিতা কিছুতেই হাসপাতাল থেকে যেতে চাচ্ছিল না, কিন্তু ওর শরীরের যে কন্ডিশন, তাতে হাসপাতাল থেকে বাসায় আনলেই বরং বিপত্তি। অনেক বুঝিয়ে সুঝিয়ে 3 দিন কোনো মতে রাখা গেছে। মিতাকে যেদিন হাসপাতাল থেকে রিলিজ করলো সেদিনই ফরহাদ ওদের বাসায় এলো, কিন্তু মিতা ফরহাদকে দেখে এমন আচরণ করলো যা রাকিব কল্পনাও করেনি। আয় ভেতরে আয়। তোর বউ কোথায়? এখনো স্বাভাবিক নয়, বাসায় আসার পর থেকে চুপচাপ লাইট অফ করে শুয়ে আছে। কথা বলা যাবে তো? হ্যাঁ, ভেতরে চল না। কি কারণে আইছেন? ভূত সারণের লাইগা? এসব এসব কি হচ্ছে মিতা? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। কেমন আছেন মিতা? আমার নাম মিতা না, কুন্তি। কিন্তু কুন্তি তো মরে গেছে। শরীরের মরণ আছে, আত্মার তো মরণ নাই। তুই না ভূতের ডাক্তার, জানোস না? জানি, কিন্তু এটা জানি না আপনি এখানে কি করছেন। আমি তো এখানে থাকতে আসি নাই, এখানে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার পাওনা করায় গন্ডায় বুঝে পাইলেই আমি চলে যাব। তো কি চান আপনি? আমার মেয়েরে। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার মেয়ে আর বেঁচে নেই, আপনার মেয়ে মারা গেছে। কচুপুরা মাথা, সে কিনা আবার ডাক্তার। 100 বার বলছি না, আত্মার মরণ নাই। তাহলে কোথায় আছে আপনার মেয়ে? বলবো না। বলতে তো আপনাকে হবে। কি হলো আপনার কুন্তি? আমি মিতা। মিতা, আপনি আমার সাথে কথা বলুন। ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। মিতা গভীর ঘুমে তলিয়ে গেল। ফরহাদ আর রাকিব বেরিয়ে আসে। রাকিব এতক্ষণ চুপ করেছিল, কিন্তু তার বুকটা ফেটে যাচ্ছিল। সে বুঝতে পারছে মিতা একটু একটু করে সরে যাচ্ছে ওর কাছ থেকে।
সে কিছুই করতে পারছে না। বাইরে এসে সে আর নিজেকে আটকাতে পারে না, হু হু করে কেঁদে ওঠে। ফরহাদ, আমি আর নিতে পারছি না রে, এমনটা এর আগে কখনো হয়নি। আমি কিন্তু আন্দাজ করেছিলাম। কেন এমন করছে? এতদিন তো বাইরে থেকেও চেষ্টা করেছে ওদের ক্ষতি করার, আজ একেবারে শরীরের ভেতরে। আমার মিতা বদলে যাচ্ছে, ও শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের বেবি। মনের জোর হারাস না, সব ঠিক হয়ে যাবে, শান্ত হ। আচ্ছা, এবার আমাকে একটু পুরো বাড়িটা দেখাতে পারবি? আচ্ছা, চল। পুরো বাড়িটা ঘুরে দেখে ফরহাদ। একটা পরিচিত গন্ধ, একটা বিষয় সে পরিষ্কার, রাকিবের পরিবারের পিছু কুন্তি ছাড়বে না। তবে মিতার শরীর থেকে কুন্তিকে ছাড়াতেই হবে। এমনিতেও প্রেগনেন্ট, অ্যাডভান্স স্টেজ। এই অবস্থায় সাবধানে থাকতেই হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। শরীরের ভার বহন করা কষ্টকর হয়ে যায়, আর কুন্তির আত্মা ভর করলে যে স্ট্রেস যায় সেটা মিতা সহ্যই করতে পারে না। আর এর এফেক্ট বাচ্চার উপরে পড়াও খুব স্বাভাবিক, কাজে একদম দেরি করা যাবে না। আবার আইসিস? কি করব বলেন? আপনি আমাকে বাধ্য করেন বারবার আসতে। আমি তো বইলাই দিছি, আমার পাওনা করায় গন্ডায় বুঝে না পাইলে আমি যাবো না। আপনার মেয়েকে চান তো? আপনি আমারে দেবেন? দেব, তবে একটা কথা দিতে হবে। শর্ত? ভূতের সাথে ভূতের ডাক্তারের শর্ত? হ্যাঁ তাই, আপনি আমার শর্ত মানলে আপনাকে আপনার পাওনা বুঝিয়ে দেব। আমার মেয়েটারও দিবি? সেটাই তো আপনার পাওনা, তাই না? কি করা লাগবে? মিতার শরীর থেকে সরে যান। অত সোজা না। আপনাকে আমার কথা শুনতেই হবে। আপনি শুধু মিতার ক্ষতি করছেন না, আপনি ওর সাথে থাকা ওদের বাচ্চাটারও ক্ষতি করছেন। আমি ওর শরীর ছাইরে দিলে বাচ্চাটার ভালো হইব? হ্যাঁ। ঠিক আছে, তাইলে যাব না হয়? সেই দিন কথা মতো কুন্তি মিতার শরীর থেকে বেরিয়ে যায়। তবে এ তো মিতা আর আগের মিতায় ফিরতে পারে না। সারাদিন ঝিপ মেরে থাকে, কোনো কথা বলে না, একদিকে তাকিয়ে থাকে তো থাকে, ডাকলে শুনতেও পায় না, যতক্ষণ না গায়ে টাচ করে তাকে ডাকা হয়। একদম প্রাণহীন প্রাণী যেন। এদিকে ফরহাদের আরো একটা কাজ বাকি, কুন্তির বাড়িতে যাওয়া। মিতাকে এভাবে এই অবস্থায় রেখে রাকিবের পক্ষে যাওয়া অসম্ভব হয়ে গেল। শেষমেশ ফরহাদ ঠিকানা নিয়ে একাই গেল। খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না, আশেপাশের লোকরাই দেখিয়ে দিল। কিন্তু গিয়ে যা দেখলো, বাড়িতে কেউ আছেন? বলেছিলাম আমি, জাতিতাং হিদাং তব তাতিতাং হিদাং মম। মান রাখি নাই, মান রাখি নাই। আমি একটু অমলের সাথে কথা বলতে চাই। জাতিতাং হিদাং তব তাতিতাং হিদাং মম। আমি বলেছিলাম, এই আমলই বলেছিল। এ তো দেখছি পুরো পাগল, এর সাথে কি কথা বলবো? আচ্ছা, আপনার বউ কোথাও বলতে পারেন? মরে গেছে, সেরে গেছে। কে বলে পাগল, সে যেন আমার রয়েছে আজ বহু দূর।
কেন এত কথা বলে? আরে কুন্তি রে! অমলের সাথে কথা বলে কোনো লাভই নেই। সে এখন বদ্ধ উন্মাদ। পাশের বাড়ির এক ব্যক্তির কাছে সে জানল এক ভয়াবহ কাহিনী। অমল আর কুন্তির সুখের সংসার কুন্তির মারা যাওয়ার অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। বেচারা কুন্তি জানতেও পারেনি। জুয়ায় বুধ হয়ে অমলের কুন্তির প্রতি ভালোবাসা অনেক আগেই ফিকে হয়ে গিয়েছিল। মোহে পড়েছিল জুয়ার ঠেকের মালিকের মেয়ে মিনতির। সেভাবেই চলছিল। ঝামেলা তৈরি হলো তখন যখন কুন্তি সন্তান সম্ভবা হলো। মিনতি অমলকে চাপ দেয় তাকে বিয়ে করার জন্য। অমল কিছুতেই কুন্তিকে তার জীবন থেকে আলাদা করতে চায়নি। সে চেয়েছিল গাছেরটাও রাখবে, আবার তলারটাও কুড়াবে। কিন্তু অমলের এমন ইচ্ছে মিনতির আঁতে বড় ঘা লাগে। তাই কুন্তিকে রাস্তা থেকে সরাতে মিনতি পরিকল্পনা করে ওকে পাগল বানিয়ে রাখার। তাহলে অমলের জন্য আবার বিয়ে করার পথ অনেকটা সহজ হয়ে যাবে। যেদিন কুন্তি বাথরুমে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে যায়, সেদিন সকালেই মিনতি তাকে আচারের সাথে ধুতুরার বিষ গুঁড়ো করে খাওয়ায়। একে তো ধুতুরার বীজের ক্রিয়া, তার উপরে অ্যানেস্থেসিয়া। সহ্য করতে পারেনি কুন্তি, ও মরতই। অন্যদিকে অমল শেষ সময়ে বোধ করছে আসলে কুন্তিকে ছাড়া সে বাঁচতে পারবে না। সে জানতও না মিনতি কুন্তির সাথে কি করেছে। তাই সে চেয়েছিল তার বউ ফিরে আসুক তার জীবনে। বেচারা কুন্তি স্বামীর পরকীয়ার দাম দিতে গিয়ে জীবনটা হারালো। আর ভুল সময় ডাক্তার আর অমলের ভুল করে নেওয়া ভুল সিদ্ধান্তে কুন্তির মেয়েটার জীবনও গেল। কুন্তি মারা যাওয়ার পর প্রচন্ড অপরাধ বোধে অমল পাগল হয়ে যায়। বিয়ে করেও বটে মিনতিকে, কিন্তু কুন্তি অমলের জীবন থেকে যায়নি। সহ্য করতে পারেনি মিনতি। তাই একদিন অন্য একজনের হাত ধরে অমলের ঘর থেকে সে পালিয়ে যায়। ফিরে আসার পথে সে ক্লিনিক থেকে ঘুরে যায় যেখানে কুন্তির মৃত্যু হয়েছিল। ঢাকায় ফিরে রাকিবকে সব জানায় ফরহাদ। তার মানে সেদিন আমার কোনো দোষ ছিল না? ছিল। একটা শিশু তোর হাতে বাঁচতে পারতো, তুই তাকে বাঁচাসনি। আমি কি করতাম? এটা তো আমার ডিসিশন ছিল না, ওটা ওর হাজবেন্ডের ডিসিশন ছিল। কিন্তু কিন্তু কুন্তি তো তার মেয়েকে হারিয়েছে। আমি সত্যি জানতাম না কুন্তির শরীরে ভেষজ বিষ ছিল। তুই কেন? সেদিন ওটিতে থাকা নার্সরাও টের পায়নি, ভেবেছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুন্তির অবস্থা ক্রিটিক্যাল। আই এম রিয়েলি সরি ফর হার। আমার এখন খুব কষ্ট হচ্ছে কুন্তির জন্য। এটাই হয়তোবা দরকার ছিল। ও কি আমাকে এরপরেও ক্ষমা করবে না? হয়তো কুন্তি ওর জীবনটাকে খুব ভালোবাসতো। আমরা সবাই তো তাই চাই। আমরা চলে গেল আমাদের সন্তানরা যেন আমাদের হয়ে এই পৃথিবীতে তার পায়ের ছাপ রাখে। তাহলে কোনো না কোনোভাবে সেটা আমারও টিকে থাকা। ঠিক যেমন আমি বাবা হব এটা জানার পর থেকে আমি একটু একটু করে বদলেছি, জানিস। শুধু বাবা হওয়া নয়, তোর জীবনে কুন্তির আগমনও একটা কারণ তোর বদলানো। অ্যাগ্রিড। এমন সময় পাশের ঘর থেকে মিতার চিৎকার ভেসে আসে। ওরা দুজনেই ছুটে যায়। গোসল করতে বাথরুমে গিয়েছিল মিতা। ভেতর থেকে মিতা যন্ত্রণায় কাতরাচ্ছে। রাকিব কি করবে কিছুই ভেবে পায় না। মিতা, মিতা, তুমি ঠিক আছো তো? কোনো ক্ষতি হয়নি তো? রাকিব বাঁচাও আমাকে, আমার প্রচন্ড ব্লিডিং হচ্ছে, আমাকে প্লিজ বাঁচাও, আমাদের বেবিটাকে বাঁচাও। আমি এক্ষুনি তোমাকে বের করার ব্যবস্থা করছি, তুমি একদম নড়বে না। ফরহাদ, ফরহাদ, তুই বড় একটা চাদর নিয়ে রেডি থাক, আমি দরজা ভাঙার ব্যবস্থা করছি। বাড়ির দারোয়ানকে ডেকে তিনজন মিলে দরজা ভেঙে তারা মিতাকে বাথরুম থেকে উদ্ধার করে। পা পিছলে পড়ে গেছে সে, পেটে প্রচন্ড আঘাত পেয়েছে, ব্লিডিং হচ্ছে প্রচুর। কোনো মতে ধরাধরি করে হাসপাতালে নেয়। রাকিব হাসপাতালেই আছে। অপারেশন ইমিডিয়েটলি করাতে হবে, প্রচুর রক্ত দরকার। রাকিব প্রচন্ড নার্ভাস ফিল করছে। মিতার যদি কিছু হয়ে যায়, কিংবা যদি ওদের মেয়েটার কিছু হয়। ওর নার্ভাসনেস দেখে অপারেশনের দায়িত্ব নেয় অন্য একজন সিনিয়র ডাক্তার। রাকিব ওটিতেই থাকে, তবে মিতার স্বামী হিসেবে। একদম সহ্য করতে পারছে না মিতার ক্রিটিক্যাল কন্ডিশন। আর ভয় হচ্ছে রাকিব, যদি অশুভ কিছু ঘটে।
রাকিব, ইউ হ্যাভ টু বি স্ট্রং। আনফর্চুনেটলি আমরা একজনকে বাঁচাতে পারবো, বেবিকে বাঁচানো হয়তো সম্ভব হবে না আমাদের পক্ষে। আঘাত পেয়েছেও। মিতা, ওর কোনো... আমরা আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করছি। মিতাকে বাঁচিয়ে দিন, ওর বেঁচে থাকাটা খুব জরুরি ডাক্তার। কি হচ্ছে সব? আপনারা আপনাদের কাজ করুন ডক্টর, এমনটা হবে জানাই ছিল আমার। কি হইল? নিজের বাচ্চারে বাঁচাইবা না? কেন বুঝতে পারছো না তুমি? আমি সামান্য ডাক্তার, আমি ঈশ্বর নই। আমি চাইলেই সব আমার মতন করে হয় না। ঈশ্বর না, আমি চাই তোমার বাচ্চারে। রাকিব, কিছু একটা প্রবলেম হচ্ছে। আমার বেবিটা নেই, তাই তো? নো, মিতার কন্ডিশন খারাপ, পালস পাচ্ছি না। প্রতিশোধ নিচ্ছে কুন্তি। 1 বছর আগে তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। কুন্তি রাকিবের কাছ থেকে মিতাকে কেড়ে নিয়েছে, আর বেবি তো অলরেডি ক্লিনিক্যাল ডেড। নিঃস্ব করে দিতে চায় ওকে কুন্তি, কিন্তু কিছুতে সে কুন্তির কাছে হার মানবে না। রাকিব দৌড়ে যায় হাসপাতালের বাইরে বসে থাকা ফরহাদের কাছে। আমি জানতাম এমনটা হবে। আমার বেবিটা এমনিতেই বাঁচবে না, মারাত্মক আঘাত পেয়েছে ও, জানিস? এখন যদি মিতাকেও হারাতে হয়। তোর বেবি কি বাঁচবেই না? মরে গেছে কি? ক্লিনিক্যালি ডেড সাসপেক্ট করছে। তোর বেবির জন্য কি তোর একটুও খারাপ লাগছে না? সুখের কল্পনার একটা একটা দেয়াল খসে পড়ছে না? মনে হচ্ছে না, ইস, যদি কোনোভাবে বাচ্চাটাকে বুকে জড়িয়ে রাখতে পারতাম, তাহলে যদি বাচ্চাটা বেঁচে থাকতো? মনে হচ্ছে না? আমি কি... রাকিব, কুন্তি কখনোই তোর বেবির ক্ষতি চায়নি। যতবার তোদের সাথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি করেছে, ঠিক ততবারই একদম লাস্ট মোমেন্টে গিয়ে ও ঠিক মিতা আর তোর বেবিকে সেভ করে দিয়েছে। আমার একটা কথায় মিতার শরীরে যেখানে সে জেগে বসেছিল সে সরে এসেছে। কোনো ক্ষতি হতে দেয়নি তোর বেবির। ও তোর বেবির ক্ষতি কখনো চাইনি। তুই ভয় পেয়ে ওকে ভুল বুঝেছিস। কিন্তু বেবির কন্ডিশন ভালো না, এটা ডাক্তার বলার পর থেকে কুন্তি চাইছে মিতার ক্ষতি করতে। ও মিতাকে বাঁচতে দেবে না। কুন্তি তোকে প্রেশারাইজ করছে। ও তোর বাচ্চাকে বেঁচে থাকার জন্য যতটা গুরুত্ব দিচ্ছে, তুই বাবা হয়ে ততটা দিচ্ছিস না। আমি কি করব তাহলে? তোর বাচ্চার জীবন চাইবি, ওকে মরতে দিবি না। দেখবি কুন্তিও তোর মিতাকে মরতে দেবে না। রাকিব জানে না ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয়, কি করে কিছু চাইতে হয়। সে ওটিতে ঢুকে এক কোণে বসে হাত জোর করে অপারেশনের টেবিলের দিকে চেয়ে থাকে। সেই কোণ যেখানে সে প্রথম কুন্তিকে দেখে ভয় পেয়েছিল। ওখানে শুয়ে আছে মিতা আর তাদের আদরের ছোট্ট সোনামণি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুজনে। ওদের দুজনকে বড্ড প্রয়োজন রাকিবের। আর কিছুই চায় না সে জীবনে, শুধু তার সবচেয়ে কাছের দুটো মানুষ থাকলে তার সব পাওয়া হয়ে যাবে। চোখ বন্ধ করে রাকিব, গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। ঠিক সেই মুহূর্তে রাকিব অনুভব করে তার পাশেই একদম গা ঘেঁষে বসে আছে কেউ, সেও কাঁদছে। রাকিব চোখ না খুলে বুঝতে পারে ও আর কেউ নয়, কুন্তি। এমন সময় ডাক্তার চিৎকার করে বলতে থাকেন, রাকিব, ইটস আ মিরাকেল মাই ডিয়ার। আমরা একটা অসাধ্য সাধন করে ফেলেছি। থ্যাংক ইউ কুন্তি, থ্যাংক ইউ সো মাচ। মিরাকেলই বটে, বেঁচে যায় মা আর মেয়ে। এত বড় প্রাপ্তি যে রাকিবের জীবনে আছে তা সে কোনোদিনও স্বপ্নেও কল্পনা করেনি। একটা বিষয় আজ তার কাছে স্পষ্ট হয়ে গেল, তা হলো মানুষ চাইলে সব পারে। পৃথিবীতে মানুষের বেঁচে থাকার রসদ একটাই, আর তা হচ্ছে ভালোবাসা। ভালোবাসায় পারে অসম্ভবকে সম্ভব করতে, ভালোবাসায় পারে মৃত্যুকে জয় করতে। মানুষ পৃথিবীতে বাঁচতে চায় ভালোবাসা দিয়ে, ভালোবাসা নিয়ে। একটা বায়বীয় ব্যাপার, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তার শক্তি ঈশ্বরের চেয়ে আমাকেও হার মানায়। কুন্তির জীবনে সে আকুল করা ভালোবাসা ছিল না বলে
ওকে রাকিব হাজার চেষ্টা করেও বাঁচাতে পারেনি। রাকিবের সেই চাওয়াতে তো আর ভালোবাসা ছিল না, ছিল অহং, ক্যারিয়ারের চিন্তা। কুন্তির প্রয়োজন ছিল অমূল্যের ভালোবাসার, পায়নি সে, তাই মৃত্যুই তার কাম্য হয়েছিল। সে চেয়েছিল তার ভালোবাসার সন্তান বাঁচুক এই পৃথিবীতে ভালোবাসা নিয়ে, সেটাও হয়নি। তাই সে মরে গিয়েও আবার ফিরেছিল শুধু তার চাওয়াকে পূরণ করতে নয়, রাকিবের জীবনে ভালোবাসার মর্ম বুঝিয়ে দিতে। অমূল্য বেঁচে থেকেও মরে গেছে ভালোবাসাহীন হয়ে, আর রাকিব আজ ভালোবাসায় ভরপুর বলে হাসি মুখে বেঁচে আছে তার কাছের মানুষদেরকে নিয়ে। ঘটনা এখানে শেষ নয়, আরো বড় এক বিষয় অপেক্ষা করছিল রাকিবের জন্য। মিতাকে আইসিইউতে নেওয়া হয় তাড়াতাড়ি করে। নার্স রাকিবের কোলে তাদের মেয়েকে দেয়। রাকিব চমকে ওঠে, কাকে দেখছে সে? হুবহু সেই মেয়ে, কুন্তির মেয়ে, একই রকম, একটু অমিল নেই। তবে কি এই জন্যই কুন্তি বলেছিল আত্মার তো মরণ হয় না? কুন্তির মেয়ে আবার রাকিবের মেয়ে হয়ে ফিরে এসেছে কুন্তির ভালোবাসার পৃথিবীতে। ফরহাদ ঠিকই বলেছিল, কুন্তি কখনোই মিতা বা তাদের মেয়ের ক্ষতি করতে চায়নি, বরং ওদের অজান্তেই মা মেয়েকে আগলে রেখেছে সে। রাকিব হয়তো জানতো না, কিন্তু কুন্তি তো জানে এই মেয়ে তারও মেয়ে। রাকিবের সত্যটা মিতাকে কখনোই বলেনি। ও তো আর কুন্তির মেয়েকে দেখেনি। প্রত্যেক মায়ের কাছে তার সন্তান একান্ত নিজের ভালোবাসার ধন। ওর মেয়ে যে কুন্তিরও ভালোবাসার ধন। এটা জেনে যদি মিতার কষ্ট হয়, তার থেকে বরং গোপনই থাক। বড় স্বার্থে সত্য গোপনে কোনো পাপ নেই। এরপর আর কখনোই কুন্তি তাদের জীবনে ফিরে আসেনি অশরীরী হয়ে এই পৃথিবীতে। এই পৃথিবীর মাটি ছুঁয়ে আছে তার সন্তান। এখন কুন্তির মৃত্যুতে আর কষ্ট নেই, না পাওয়া নেই।